ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো অনেক দিন ধরেই আলোচিত ইস্যু বাংলাদেশ এবং ভারতের কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ কেনার চুক্তি নিয়ে। সরকার, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে 2010 সালের যে বিদ্যুৎ ক্রয়ের বিশেষ চুক্তির আওতায় যে সমস্ত বিদ্যুৎ ক্রয় করা হয়েছিল সেগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি করেছিল। এই কমিটি তারা তাদের প্রতিবেদনে বলেছে আদানির সঙ্গে কয়লার দামের পুনঃবিবেচনা করার জন্য একটি আলোচনা শুরু করা যেতে পারে। যদি আদানি এই ক্ষেত্রে রাজি না হয় তাহলে আদানির সঙ্গে এই বিদ্যুৎ কেনার চুক্তিটি বাতিল করারও সুপারিশ করেছে এই কমিটি। এই কমিটি কেন এই সুপারিশ করেছে বা তারা আদানির সঙ্গে চুক্তির ক্ষেত্রে আর কি ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড তাদের চোখে পড়েছে বা তাদের বিশ্লেষণে উঠে এসেছে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে এই কমিটি আসলে কি তথ্য উপাত্ত তাদের কার্যক্রমের মধ্য দিয়ে বা বিশ্লেষণের মাধ্যমে পেয়েছে বা সরকারকে জানিয়েছে। সাজ্জাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আদানির সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করেছে এই চুক্তিটি একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম পর্যালোচনায় উঠে এসেছে এই সরকার গঠিত বিশেষ কমিটির। তারা আসলে কেন সরকারকে এই সুপারিশ করছে যে আদানির সঙ্গে কয়লার দামের যে দাম হিসাব করার যে পদ্ধতি, এটি পুনরায় মূল্যায়ন করা হোক বা পুনরায় ঠিক করা হোক, অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিল করার কথা যে তারা সুপারিশ করছে কেন? থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এই আদানির এই যে আমরা যে পাওয়ার প্ল্যান্টটা নিয়ে আলোচনা করছি, দিস পাওয়ার প্ল্যান্ট ইজ ভেরি কন্টেস্টেড পাওয়ার প্ল্যান্ট, ভেরি মাচ ডিসপিউটেড, কন্ট্রোভার্সিয়াল সিন্স দিস পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালি বিং কনসিভড ব্যাক ইন 2025, যেটা এর ধারাবাহিকতায় যেটার চুক্তি হয়েছে 2017 সালে, যেটা 2023-এ আপনার কমার্শিয়াল অপারেশন আসছে। এই চুক্তিটা যখন গত আওয়ামী লীগ সরকারের সময় করা হয়, তখনও আপনার যারা এই চুক্তি প্রক্রিয়ায় ছিল তারা বিভিন্ন সময় আমাদের সাংবাদিকদেরকে বিভিন্ন ধরনের কথা বলেছে এই চুক্তিটা আসলে এটা একপাক্ষিকভাবে মানে কি সিভিয়ারলি আপনার ডিসপ্রপোর্শনালি আদানিকে আপনার ফেভার করছে। বাংলাদেশ এখান থেকে দেয়ার ইজ নাথিং টু চেরিশ। বাংলাদেশ অনলি অ্যাকচুয়ালি paying $1 billion every year, and Bangladesh has to pay $1 billion, at least $1 billion for next 25 years. In that case, এটা হবে $25 billion বাংলাদেশ থেকে যাবে। এখন এই সরকার আসার পর আদানি তো বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করেই টাকাটা নিবে। হ্যাঁ, করছে, কিন্তু এখানে বড় প্রবলেমটা হচ্ছে, ধরেন আপনি যে টাকাটা নিচ্ছেন, আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, সেটার মার্কেট ভ্যালু কত? আমাদের এখানে অন্যান্য আইপিপিগুলো আছে, আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চার বড় বড় পাওয়ার প্রজেক্ট যেমন রামপাল আছে, আপনার মাতারবাড়ি আছে, তারপর হচ্ছে আপনার এই যে খুলনায় আপনার রূপসা পাওয়ার প্ল্যান্ট আছে, বিভিন্ন ধরনের, এবং আমাদের লোকাল পাওয়ার প্ল্যান্টও আছে। ওই পাওয়ার প্ল্যান্টগুলোর সাথে তুলনা করে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা কম্পারেটিভ স্টাডি করে, এবং এটা আসলে ইন্টারিম গভর্নমেন্টের করার কিছু নেই, এটা আমরা সাংবাদিকরা এগুলো আসলে কম্পারেটিভ স্টাডি করে রিপোর্ট দেখিয়েছে যে আদানির পাওয়ার অ্যাবিট কস্টলিয়ার দেন রেস্ট অফ দ্য পাওয়ার প্ল্যান্টস। একটু কি ইউনিট প্রতি প্রাইসের কোনো তুলনা করে বলতে পারবেন? হ্যাঁ, ইউনিট প্রতি আপনি যদি দেখেন, আমাদের আজকের রিপোর্টে আছে, যেমন এটা হচ্ছে, যদি এই কম্প্যারিজনটা আসলে এটা ফেয়ার হবে না, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ার অন্যান্য উইং থেকেও আমরা পাওয়ার নিই, সেখানে খরচ হচ্ছে 7 থেকে 8 টাকা। হোয়ারএস আদানি উই হ্যাভ টু পে, ইন্ডিয়া থেকেই আমরা নিচ্ছি, আদানিকে দিতে হচ্ছে 14 টাকা, 14.5 টাকা, ক্ষেত্র বিশেষে 15 টাকা, ঠিক আছে? কিন্তু এখানে যে প্রবলেমটা, ওনারা এই রিভিউ কমিটির যে রিকমেন্ডেশন যেটা বলছেন, ওনারা বলে যে এই ডিল প্রসেসে বাংলাদেশে যেসব অফিসিয়ালরা ছিল তারা তাদের ফরেন অ্যাকাউন্টে, বিদেশের অ্যাকাউন্টে এখানে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি ট্রানজ্যাকশন হয়েছে। তো ওনারা অন দ্য বেসিস অফ দ্যাট ওনারা একটা অ্যাজিউম করছে, বলে যে এখানে যেহেতু এই আনইউজুয়াল, ওনাদের কথা অনুযায়ী কোট আনকোট আনইউজুয়াল করাপ্ট যে আদানি ডিলের পিছনে যদি অফিসিয়ালদের এবং বাংলাদেশ সরকারের যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা যদি এটাকে সামনে এগিয়ে না দিত, তাহলে এই ডিল কখনোই কোনো অবস্থাতে সিগনেচার হয় না। আজকে যে প্রেস কনফারেন্স করলো আপনার রিভিউ কমিটির যে ফাইনাল রিপোর্টটা নিয়ে, সেখানে তারা বলে যে এই পাওয়ার প্ল্যান্টটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল দুইটা জায়গা থেকে একটা জায়গায়, একটা হচ্ছে আইদার মহেশখালী অথবা হচ্ছে
ঝাড়খণ্ড গড্ডাতে, বলে উইদাউট এনি এক্সপ্লেনেশন এই পাওয়ার প্ল্যান্টটা ওখানে চলে গেছে, আপনার গড্ডাতে চলে গেছে। এবং আরও যে বিষয়গুলো তারা বলে যে আমরা যখন এই আদানি গ্রুপ যখন আমরা নাম শুনি, অ্যাকর্ডিং টু দ্য রিভিউ কমিটি মেম্বার্স, বলে যে ইনস্ট্যান্টলি দেয়ার ইজ এ রেড ফ্ল্যাগ। বলে যে আদানি হ্যাজ এ proven record of actually bribing the officials across the world, be it in Singapore, Sri Lanka, কেনিয়া, অ্যান্ড তারা যেখানে যেখানে ব্যবসা করে আফ্রিকার যেসব দেশে। তো তারা বলে যে আমরা এই ইনভেস্টিগেশন প্রসেসে, রিভিউ প্রসেসে আমরা বিশ্বের বিভিন্ন দেশে যারা আদানিকে স্ক্রুটিনাইজ করে, যারা আদানিকে নিয়ে কাজ করে, তাদেরকে আমরা রিচ আউট করেছি। তাদেরকে বললাম যে তাদেরকে নাকি রিভিউ কমিটি থেকে বলা হয়েছে ওদের যদি আদানি বিপিডিপি ডিল নিয়ে যদি কোনো কিছু থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ডকুমেন্টস থাকে, সেটা যাতে প্রোভাইড করে। এবং অনেকেই নাকি ওভারওয়েলমিং ডকুমেন্টস নিয়ে রিভিউ কমিটির কাছে আসছে। তো ওই অন দ্য বেসিস অফ দ্য হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস, আজকে আপনার ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য রিভিউ কমিটি মোস্তাক আহমেদ, উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের টিচার, সোয়াত স্যার, উনি বলে যে আমাদের কাছে যেই তথ্য প্রমাণ আছে সেটা আমরা আগামী সরকারের জন্য দিয়েছি। সরকার যাতে দ্রুত এই ডিলটা, প্রথমত বলছে যে সরকার যাতে দ্রুত আদানিকে রিচ করে, যাতে তারা এই যে তোমরা এই ডিল প্রসেসে এই অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, হোয়াটস ইউর টেক, তোমরা এটাকে কি করবা। আর ওরা যদি নেগোশিয়েট না করে, তাহলে সরকারের উচিত হবে তারা অ্যাকর্ডিং টু দ্য রিভিউ কমিটি রিকমেন্ডেশন এবং মেম্বার্স, বলে যে তাড়াতাড়ি যাতে একটা এক্সপার্ট টিম গঠন করে যাতে সিঙ্গাপুর আরবিট্রেশনে যাতে এটাকে মুভ করা হয়। তখন আমাদের দিক থেকে প্রশ্ন হলো যে আসলে সিঙ্গাপুর আরবিট্রেশন তো ইটস এ ভেরি এক্সপেন্সিভ প্রসেস, এবং আপনি যদি দেখেন এই ধরনের ইন্টারন্যাশনাল একটা ডিল, পাওয়ার সেক্টরের মতো একটা কমপ্লিকেটেড ডিল, সেটাকে হ্যান্ডেল করার জন্য যে পরিমাণ আপনার জুডিশিয়াস না, যে পরিমাণ স্কিল দরকার, সেই মানুষগুলোকে খুঁজে আনা কোয়াইট ডিফিকাল্ট ফ্রম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। এবং তখন আপনার প্রশ্ন ছিল এটাও, যদি লয়ার পেলো ঠিক আছে, কিন্তু ডকুমেন্টস যদি না থাকে, তাহলে সেই কেসটাকে স্ট্যান্ড করাবে কিভাবে এই আপনার সিঙ্গাপুর কোর্টে? দেখুন আপনার কথা থেকে আমি একটু শেষ করে দিই। তখন তারা যেটা বলে যে আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে, এখন আমরা যা পেয়েছি রিভিউ কমিটি, এবং ফিউচার সরকার যদি আরও নাড়াচাড়া করতে চায়, তারা ডেফিনেটলি আরও পাবে। বলে যে এটা দিয়ে এই কেসটাকে স্ট্যান্ড করা যাবে বাংলাদেশের পক্ষে। দিস ইজ হোয়াট দে সে টুডে। আমি বলতে চাচ্ছি যে আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝলাম যে এই কমিটি বলছে যে এই চুক্তিটা হওয়ার আগে বাংলাদেশের কিছু লোক, সে হয়তো রাজনৈতিক পক্ষের হতে পারে অথবা সরকারে যারা স্থায়ী চাকরি করে, তাদের কিছু লোক আদানির কাছ থেকে সুবিধা নিয়ে এই চুক্তিটি আদানির সঙ্গে করেছে। কিন্তু আদানির সাথে ফাইনালি যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির মধ্যে যে সমস্ত শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী কোথাও কি আদানি কোনো শর্ত ভঙ্গ করেছে ইতিমধ্যে? না, টু বি অনেস্ট, আমি যদি এটা নির্মোহভাবে আলোচনা করতে যাই, আদানি আসলে যে ডিলটা নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ যে ডিলটা এগ্রি করেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আদানির আপনি কোনো ফ্ল পাবেন না, কোনো ত্রুটি পাবেন না। ধরুন আমি একটা অ্যানালজি দিই, আমি একজন ব্যবসায়ী, আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আপনি বলছেন আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটুকু নিতে পারবেন। এখন আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করা, সেটাকে আমি এগ্রি করে আমি আপনার প্রোডাক্টটুকু নিয়ে আসি, এখানে আমার কি দোষ? আদানি তো সেটা বলতেই পারে। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন এবং হচ্ছে চুক্তির ইয়াগুলো হচ্ছে বাংলাদেশ সরকার সফরেন গ্যারান্টর হিসেবে এগ্রি করে আদানিকে দিয়েছে। এখন এই যে রিজিম চেঞ্জের পর এবং হচ্ছে শেখ হাসিনার সময়ও ছিল, ইনফ্যাক্ট এই চুক্তিটা নিয়ে অনেক বেশি ক্রিটিসিজম ছিল, অনেক বেশি আলোচনা ছিল। এখন ওই যেটা বলছেন আপনি, পলিটিক্যাল লিডারশিপ এবং হচ্ছে পাবলিক সার্ভেন্টরা, তারা আসলে বেনিফিটেড হয়েছে কিনা কোনো এই সলিড প্রুফ আমাদের প্রশ্ন ছিল। যেহেতু এটার মিনিস্টার ছিল শেখ হাসিনা, প্রতিমন্ত্রী ছিল নসরুল হামিদ বিপু, ওনারা বলল যে না, আমরা শেখ হাসিনার অ্যাকাউন্টে এবং অন্যদের অ্যাকাউন্টে পাই নাই, আমরা পেয়েছি পাবলিক সার্ভেন্টদের অ্যাকাউন্টে, যারা বিভিন্ন সংস্থায় হেড অফ দ্য ছিল, যারা এই প্রসেসে যুক্ত ছিল, তাদের পেয়েছি। তখন অ্যামাউন্টটা কত? অ্যামাউন্ট হচ্ছে একদিকে $2 মিলিয়ন, এক থেকে $2 মিলিয়ন কিছু ট্রানজাকশন বিভিন্ন অ্যাকাউন্টে পেয়েছে। তো ওনারা তখন আমাদের ছিল যে আসলে এই যে টাকাটা, এটা কি আদানি গ্রুপ থেকে গিয়েছে, অথবা আদানি এফিলিয়েটেড কোনো প্রতিষ্ঠান থেকে গিয়েছে, অথবা আদানি এফিলিয়েটেড কোনো পার্সন থেকে গিয়েছে কিনা, হ্যাঁ, যাতে বিষয়টা একটা কংক্রিট শেপে আসে।
তখন ওনারা এই বিষয়টা আমাদের সামনে ডিসক্লোজ করে নেয়, বলে যে এই ব্যাপারে সরকারকে যা বলার আমরা বলেছি, এখন ইট ইজ দ্য টাইম অ্যাকচুয়ালি টু টেক দ্য শট বাই গভর্নমেন্ট। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে একটি রাজনৈতিক সরকার এই চুক্তি করেছিল, এখন অন্তর্বর্তী সরকার এসে একটা পর্যালোচনা করলো, অন্তর্বর্তী সরকার গঠিত কমিটি, এবং সেই কমিটি তারা এই সরকারের মাধ্যমেও এইটা সমাধানের কথা মানে সম্ভব সেটাও বলছে না, বা আরও সময় লাগবে। তারা বলছে পরবর্তীতে একটা নির্বাচিত সরকার বা আরেকটি রাজনৈতিক সরকারের মাধ্যমে এটি করতে। আসলে কি এই চুক্তি আপনি যেটা বলছিলেন যে মানে বাংলাদেশের সরকার এটি গ্রহণ করেছে, এরকম প্রেক্ষিতে এই চুক্তিটি কি পরবর্তী সরকারের মানে চুক্তি ভেঙে দেওয়া বা চুক্তি মানে এটা আর কন্টিনিউ না করার সুযোগ কি আছে? এই এক্সপার্টরা কি বললেন? এখানে আসলে যদি আপনি ট্রু সেন্সে ধরেন, এখানে আসলে এবং আমি এর সঙ্গে আরেকটু যোগ করি সাজিদ ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ আদানির বিদ্যুতের উপরে যে নির্ভরশীলতা আমরা ইতিমধ্যে দেখছি, যে বাংলাদেশে এখন যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয় দৈনিক, তার প্রায় 10 থেকে 12% বিদ্যুৎ এই আদানির পাওয়ার থেকে সরকার নিচ্ছে এবং সেইভাবে সরবরাহ করছে। এই চুক্তি যদি বাতিল করা হয় এবং এই যে ঘাটতি সেটি মিট আপ করার মতন অভ্যন্তরীণ সোর্স আছে কিনা, আমরা ওই পরিমাণ জ্বালানি আমদানি করে দেশের মধ্য থেকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে আমাদের ন্যাশনাল গ্রিডে দিতে পারবো কি? আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে এই সরকার যে এই কমিটির রিকমেন্ডেশনটুকু আমলে নিয়ে নেক্সট সরকার এটা গেলে আসলে বাংলাদেশের পক্ষে আসবে কিনা, এটা আসলে টু এ লার্জ এক্সটেন্ট, এবং এটা solely depends on the what kinds of documents you have, what kinds of corruption link you have. আপনি যদি উইদাউট অ্যাকচুয়ালি এস্টাবলিশিং দিস লিঙ্ক or আপনি নিটিং টুগেদার অল দোজ থিংস ইউ হ্যাভ, যে এখানে পরস্পর যোগসাজশে একটা অর্গানাইজড ক্রাইমের অংশ হিসেবে আদানি এবং বাংলাদেশ অফিসিয়ালরা লাভবান হওয়ার উদ্দেশ্যে এই চুক্তিটা করেছে, এটা যদি দালালিক প্রমাণ ছাড়া যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, নো ওয়ে বাংলাদেশ ক্যান উইন দিস আরবিট্রেশন। নাম্বার টু যেটা হচ্ছে আমি একদম ব্লান্টলি বললাম, এবং ইট ইজ গোয়িং টু বি হ্যাপেন, যদি বাংলাদেশের কাছে যদি শক্ত প্রমাণ না থাকে, বাংলাদেশের পক্ষে কোনো অবস্থাতে সম্ভব না এই চুক্তি থেকে বেরিয়ে আসে। যদি বেরিয়ে আসতে চায় তাহলে আপনাকে সব টাকা পয়সা দিয়ে বেরিয়ে আসতে হবে। এখন যেটা বলছেন এই যে আদানির যে এই আদানি থেকে যে ইলেকট্রিসিটি সাপ্লাই, সেটা হচ্ছে ধরেন আদানির ক্যাপাসিটি তো হচ্ছে 1600 মেগাওয়াট, আমরা হচ্ছে যে আপনার যেটা অ্যাকচুয়াল ডেলিভারি অ্যাকচুয়াল প্রোডাকশন সেটা হচ্ছে অ্যারাউন্ড 1500 মেগাওয়াট। তো 1500 মেগাওয়াট আমার যদি পিক সিজনে আমরা যদি ধরি, বাংলাদেশে গত বছর ছিল 16,000 থেকে 16,500, হুইচ ইজ অলমোস্ট নিয়ার অ্যাবাউট 10%। এখন অল অন এ সাডেন একটা ডিসপিউটের কারণে যদি 10% ইলেকট্রিসিটি আমার যদি চলে যায়, এবং ইভেন ইনফ্যাক্ট আমাদের স্টোরির পর আদানি একটা স্টেটমেন্ট দিয়েছে, আদানি বলছে এই ওই স্টেটমেন্টে বলে যে তারা এই যে রিভিউ কমিটি যে রিপোর্টগুলো দিয়েছে তাদের কাছে এগুলো এখনও পৌঁছায় না, তারা বাংলাদেশ অথরিটি কেউ তাদেরকে জিজ্ঞেস করে না, হোয়াট এভার ইট ইস, আমরা অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট উইল কন্টিনিউ টু সাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। কিন্তু যে প্রশ্নটা আপনি তুলেছেন, এই আদানি পাওয়ার ছাড়া বাংলাদেশের আসলে সিনারিওটা কি হচ্ছে কি, কারণ হচ্ছে কি আপনি ধরেন আপনি জানেন না এই চুক্তিটার ফিউচার কি হবে। এখন আপনি যদি অ্যাব্রাপ্টলি যদি পাওয়ার না নেন, আপনাকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি দেখা যায় যে আপনার লিগ্যাল প্রসিডিং শেষে দেখা গেলো এমন একটা রেজাল্ট আসলো, তখন আপনাকে সুদে আসলে সব কিছু ড্যামারের সুদ সব কিছু দিয়ে ইট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট এ ম্যাসিভ বার্ডেন ফর আস। দ্বিতীয়ত হচ্ছে ধরে নিলাম আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আপনি এখন আমার যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, সত্যি কথা হচ্ছে 7 থেকে 8,000 এগুলো হচ্ছে আউটডেটেড, এগুলো হচ্ছে কাগজপত্রে আছে, ওখান থেকে আপনি চাইলেও আপনি এডিশনাল ইলেকট্রিসিটি নিতে পারবেন না। এখন আপনার কাছে অপশন কি? অপশন হচ্ছে আপনার কিছু মেগা কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, তার মধ্যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আমি যদি বলি যেমন মাতার বাড়ি নিয়ে আমরা স্টোরি করেছি, ওখানে আপনার সাবস্ট্যান্ডার্ড কোল টোল দেওয়ার কারণে বয়লারের অবস্থা খুব খারাপ, মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট চলতেছে আন্ডার ক্যাপাসিটিতে। তারপর রামপাল এটা আপনি সর্বোচ্চ চাইলেও 1100-র উপরে নিতে পারবেন না, কারণ হচ্ছে এটা 1200-1300 সামথিং মেগাওয়াট, আপনি 1100 1150 পর্যন্ত পাবেন। তো আমাদের আসলে যদি আপনি পারবেন, এখন এটার জন্য আপনি অ্যাট দ্য এক্সপেন্স অফ হাউ মাচ ইনভেস্টমেন্ট, দিস ইজ দ্য কোয়েশ্চেন উই শুড আস্ক আদানি বিফোর অ্যাকচুয়ালি কামিং টু এ কনক্লুশন অ্যাবাউট আদানি ডিল। আপনি কি আদানি ডিলটাকে কন্টিনিউ রেখে লিগ্যাল ব্যাটেলে যাবেন, নাকি আপনি এটাকে
ওকে স্ক্র্যাপ করলাম ইউনিল্যাটারালি, তারপর হচ্ছে আমরা যেহেতু লিগাল প্রসিডিংসে গেছি আপাতত আমরা নিব না। আই বিলিভ গভর্নমেন্ট ওই দিকে যাবে না এবং গভর্নমেন্টের ওই ধরনের চিন্তাও নাই। তারা চায় যে ডিসপিউটগুলো আছে মূলত হচ্ছে কোল প্রাইসিং নিয়ে, সেটা যদি একটা যদি ধরেন মিডল পজিশনে আসে সবাই ছাড় দিয়ে, আমার যেটা মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট উইল বি মোর হ্যাপি টু কন্টিনিউ দিস ডিল। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা সাজ্জাদ হোসেনের কাছ থেকে শুনছিলাম যে আদানির সঙ্গে চুক্তিতে কী ধরনের অসঙ্গতি দেখেছে এই অন্তর্বর্তী সরকার গঠিত কমিটি। আমরা চাই যে সরকার খুবই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে, কারণ এই চুক্তির মানে কন্টিনিউ করাটাও যেরকম একটা রামের করাতের অবস্থা হয়ে গেছে, এটা কন্টিনিউ করাটাও যেরকম সরকারের জন্য একটি চাপ তৈরি হচ্ছে, বাড়তি অর্থ চলে যাচ্ছে এই কয়লার দাম বাবদ, আবার এটি বাতিল করাটারও একটি বড় ধরনের ঝুঁকি রয়েছে, আর্থিক ঝুঁকি, পাশাপাশি অন্যান্য ধরনের সম্পর্কযুক্ত ঝুঁকিও রয়েছে। আমরা চাই সরকার পর্যালোচনা করে দেশের স্বার্থে যেটি ভালো মনে হবে সেই ধরনের সিদ্ধান্ত নেবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।